স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। আর এই ডমিনেটিক স্বভাবের কথা বলছিলাম না, দেখুন আমার কথা শুনে জুনিয়র আহিল কেমন ক্ষেপে গেছে। একদম বাপের হয়ে ওকালতি করতে এই মাত্র কষে একটা লাথি বসালো। ডক্টর সাহেব, আপনার সন্তান কিন্তু এখন থেকেই আপনার বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারছে না। নাওমির কথা শুনে আহিলের বুকের ভেতর দলা পাকিয়ে ওঠা সেই তীব্র ভয়টা এক ফুৎকারে উড়ে গিয়ে সেখানে ভর করলো এক অন্যরকম অনুভূতি। আহিল হাতটা আরেকটু চেপে রাখলো নাওমির পেটের ওপর। অদ্ভুত ব্যাপার, বাবার হাতের স্পর্শ পেতেই ভেতরে সেই চাঞ্চল্য পুচুকুটা যেন এক নিমেষেই শান্ত হয়ে গেল। আহিল একবার মুচকি হেসে নাওমির দিকে তাকালো, তারপর ঝুঁকে ওর পেটের কাছে মুখ নিয়ে বড্ড আদুরে আর ফিসফিসিয়ে গলায় এমনভাবে বলল যেন সত্যি সত্যি শুনতে পাবে। শোনো পুচকু সোনা, বাবার উপর যত খুশি ভক্তি দেখাও তাতে বাবার কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে মাম্মাকে একদম কষ্ট দেওয়া যাবে না। মাম্মা কষ্ট পেলে বাবার খুব কষ্ট হয়। তুমি তো বাবার পুচকু চ্যাম্পিয়ন, তাই না? এখন একদম শান্ত হয়ে থাকো তো দেখি। দুনিয়ায় আসলে বাবাকে যত ইচ্ছা জ্বালিও, কিন্তু মাম্মাকে না। নামি এক দৃষ্টে আহিলের এই রূপটা দেখছিল। আহিলের কথা শুনে কে হেসে ফেলল। ওর চুলের ভাঁজে আঙুল গলিয়ে বলল, আপনি সত্যি পাগল আহিল। আহিল ওর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, পুচকুর মায়ের পাগলই তো। নামি খিলখিলিয়ে হেসে উঠল। কয়েকদিন পরের কথা, নিঝুম রাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু বেডরুমে আহিলের ঘুমের 12টা বেজে গেছে। বিছানায় আরাম করে ঘুমাচ্ছিল আহিল। হঠাৎ করেই ওর গায়ের উপর একটা ধাক্কা পড়ল। চোখ মেলে তাকাতেই আবছা নীল নাইট বাম্পের আলোয় নামি ওর বুকের ওপর দুই কনুই ভর দিয়ে গালে হাত রেখে একদৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। ওর ফর্সা মুখটা অভিমানে পুরো ফুলে আছে। আহিল ধরপড় করে উঠে বসতে চাইল, কিন্তু নামি ওর উপর থাকায়ও উঠতে পারল না। ও সেভাবেই নামির দিকে তাকিয়ে বড্ড ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে নূর? কোনো প্রবলেম হচ্ছে? পা কামড়াচ্ছে নাকি পেটে ব্যথা? নামি ওর ঝটকা দিয়ে মুখটা ফিরিয়ে বসলো, কাঁদো কাঁদো গলায় বলল, আপনার খালি রোগ আর প্রবলেম। আমি কি আপনার হাসপাতালের পেশেন্ট নাকি? আমার কিচ্ছু হয়নি। আহিল একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ও শান্ত হয়ে বলল, আচ্ছা বাবা, সরি। তাহলে মাঝরাতে এভাবে রাগ করে বসে আছো কেন? আদনান তো ঘুমাচ্ছে, তোমার কি ঘুম আসছে না? নামি যেন কাঙ্ক্ষিত আলাপ খুঁজে পেল। আহিলের দিকে তাকাতেই আহিল দেখল নামির চোখ দুটো টইটুম্বর জলে ভরা, যা দেখে আহিলের রীতিমতো ভড়কে গেল। নামি ঠোঁট ফুলিয়ে বলল, আপনার এই সন্তান বড্ড পচা। ও আমাকে ঘুমোতেই দিচ্ছে না। আর তার চেয়েও বড় পচা হচ্ছেন আপনি। আপনি এত শান্তিতে ঘুমাচ্ছেন কিভাবে? আমার এদিকে ছটফটানি লাগছে আর আপনি নাক থেকে ঘুমাচ্ছেন। আপনার ঘুম আসছে আমাকে এভাবে জাগিয়ে রেখে। আহিল ফুস করে শ্বাস ছেড়ে বলল, আচ্ছা, আমাকে উঠতে দাও, তারপর তোমার সাথে জেগে থাকবো, প্রমিস। নামি উঠে বসলে আহিলও উঠে বসে হাই তুলে বলল, এবার বলো কি হয়েছে ম্যাডামের? ম্যাডামের কি হয়েছে সেটা তো ডক্টর সাহেবের আগেই বোঝা উচিত ছিল। আমার না এখন আইসক্রিম। আহিল চোখ বড় বড় করে বলল, আইসক্রিম? এই ঠান্ডায় আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগানোর জন্য?
নামি তড়িঘড়ি করে বলল, না না, আইসক্রিম খেতে ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ আগে, এখন আর ইচ্ছে করছে না। এখন ইচ্ছে করছে কি? এই মুহূর্তে কাঁচা আম দিয়ে তেঁতুলের আচার খেতে ইচ্ছে করছে। আহিল চোখ দুটো বড় বড় করে ফেলল। ও ঘড়ির দিকে তাকিয়ে রাত তখন 3:45। অসহায় ভঙ্গিতে বলল, নমি, এই মাঝরাতে আমি কাঁচা আম আর তেঁতুলের আচার কোথায় পাবো? তার উপরে শীতের শুরুতে কাঁচা আম তো বাজারেও পাওয়া যাবে না। নামি হেসে বলল, আরে আপনার বাজারে খুঁজতে যেতে হবে না তো, আমাদের ফ্রিজে তেঁতুল আছে। আর গতকালকে আপনার ফুপি গ্রাম থেকে যে আম পাঠালো না, ওখানে কিছু কিছু কাঁচা আম আছে, একটু খুঁজে দেখলেই পাবেন। আহিল নামির মুখে এমন অকাট্য আর সুনির্দিষ্ট রসদের হদিস পেয়ে এক মুহূর্তের জন্য যেন বোবা হয়ে গেল। ও চোখ দুটো সরু করে নামির দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলল। বাহ ম্যাডাম, ফ্রিজে কোন কোন খাপে কি কি লক করা আছে সব তো তোমার নখদর্পণে। ডক্টর আজলানকে আজ তুমি সত্যিই চোর বানিয়ে ছাড়বে। নামি ওর এই কথায় বিন্দু মাত্র লজ্জিত না হয়ে উল্টো আহ্লাদে মাথা দুলিয়ে বলল, চোর কেন হতে যাবেন? আপনি তো আপনার কলিজার আবদার পূরণ করতে যাচ্ছেন। নিজের বাড়িতে কেউ চোর হয় নাকি? জান না আহিল, ফুচকুটা ছটফট করছে আচারের জন্য। আপনি কি চান আপনার সন্তান একটা আমের আচারের জন্য জন্মদাগ নিয়ে পৃথিবীতে আসুক? আহিল এবার নিজের হাসি চেপে রাখতে পারল না। ও বিছানা থেকে নামার জন্য উদ্যত হয়ে নামির গালে আলতো একটা টোকা দিয়ে বলল, না, একদমই চাই না। তবে মেডিকেল সায়েন্সে এই জন্মদাগের কোনো ভিত্তি নেই। তবুও যাচ্ছি আমি। আহিল বিছানা থেকে নামতে গেলেই নামি চট করে পেছন থেকে ওর টি শার্টের হাতাটা টেনে ধরল। আহিল কিছুটা অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখল নামির মুখের সেই চঞ্চল হাসিটা উদাও হয়ে সেখানে কেমন এক অপরাধবোধ ভর করলো। থাক, যেতে হবে না। মুখ ভার করে বলল নামি। আহিল ভ্রু কুঁচকে বলল, কেন? আচার খাবে না? উহুম, আমি বড্ড সেলফিশের মতো নিজের কথাই ভাবছিলাম। আপনার ঘুমটা একদম নষ্ট করে দিলাম। কাল তো সকাল সকালই আপনাকে হাসপাতালে ছুটতে হবে। কত জটিল সব পেশেন্ট দেখতে হয়। আপনার তো প্রপার রেস্ট দরকার। আর আমি সামান্য একটা আচারের জন্য আপনাকে এই শীতের মাঝ রাতে জাগিয়ে দিলাম। আপনি ঘুমান তো আহিল। আমার এখন আর আচার খেতে ইচ্ছে করছে না, সত্যি। নামি ওনার হাতটা ছেড়ে দিয়ে শুয়ে পড়ার জন্য এগোতেই আহিল ওর হাতটা টেনে ধরল। এই, কোথায় যাচ্ছ? চুপচাপ বসে থাকো, আমি নিয়ে আসছি। না না, দরকার নেই, আপনি ঘুমিয়ে পড়ুন। আহিল গম্ভীর হওয়ার ভান করে বলল। চুপ থাকো, বেশি বুঝো তুমি। নামি চুপ হয়ে যেতেই আহিল ওর পাশেই বসলো। তুমি আমাকে কি ভাবো, হ্যাঁ? এইটুকুতেই আমার সমস্যা হবে? তোমার কষ্টের ভাগ নেওয়ার চেষ্টা করছি নমি, সেটাও তুমি দেবে না? আমার অপরাধবোধ কমানোর একটা ওয়ে যখন আল্লাহ দিয়েছেন, তখন আমার বাচ্চার আর বাচ্চার মায়ের প্রতিটা আদুরে আবদার পূরণ করার সৌভাগ্য আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। আর হাসপাতালের কাজ, এই আহিল এতটাও দুর্বল নয় যে নূর যে সামান্য কয়েক ঘন্টার কম ঘুম ঘুমাবে সেই ঘুমে ভেঙে পড়বে। তাই তোমার কোনো ইচ্ছে বিসর্জন দিতে হবে না। তুমি বসো, আমি চট করে আসছি। আহিল পা টিপে টিপে ঘরের দরজা খুলে নিচে রান্নাঘরের দিকে রওনা হলো। থমথমে মাঝরাতে ডক্টর আজলান ফ্রিজ হাতড়ে অবশেষে ফুপির পাঠানো সেই কাঁচা আম আর তেঁতুল উদ্ধার করলো। মিনিট 15 পর যখন ঘরে ফিরল, ওর এক হাতে একটা ছোট্ট কাঁচের বাটি, তাতে চমৎকার করে কাসুন্দি, বিট লবণ আর কাঁচা মরিচ দিয়ে সেই কাঁচা আম আর তেঁতুলের একটা লোভনীয় ভর্তা মাখা।
নাওমি আচারের বাটিটা দেখেই বিছানার ওপর সোজা হয়ে বসলো। আহিল মুচকি হেসে বাটিটা ওর দিকে এগিয়ে দিলে নাওমি হাসি মুখে সেটা নিল। 1 চামচ খেতে টক আর ঝালের তীব্রতায় নাওমির চোখ মুখ কুঁচকে গেল। পরক্ষণে আহিলের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। খেতে খেতে হঠাৎ ঘুমের ঘোরেই আদনান হালকা কেঁদে উঠল। ঘুমের ঘরে হয়তো কোনো স্বপ্ন দেখে কেঁদে উঠেছে বাচ্চাটা। আদনানের মৃদু কান্নার শব্দ কানে যাওয়ার মাত্রই নাওমি পুরো অবয়বটা বদলে গেল। একটু আগের সেই চঞ্চল আচারের জন্য আহ্লাদ করা জেদি মেয়েটার কোনো অস্তিত্বই রইল না। ও হাতের আচারের বাটিটা পাশের সাইডের টেবিলে নামিয়ে রাখলো। নিজের শরীরের ভারী ভাব আর ক্লান্তি উধাও হয়ে গেল এক লামহায়। ও অত্যন্ত সাবধানে আদনানের পাশে ফিরে ওকে এক হাতে টেনে বুকে জড়িয়ে ধরল। ওর পিঠে হাত বুলিয়ে বলল, কি হয়েছে? এই তো বাবা, মা আছে তো। মায়ের কলিজা সোনা আমার, কিচ্ছু হয়নি। আদনান মায়ের চেনা ঘ্রাণ পেয়ে আবার নিস্তেজ হয়ে ঘুমিয়ে তলিয়ে গেল। বিছানায় বসে আহিল একদৃষ্টিতে নাওমির এই রূপান্তরটা দেখছিল। যে মেয়েটা একটু আগে নিজের বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে মাঝরাতে আচারের জন্য কেঁদে ঘর মাথায় করছিল, ওর ওপর পুরো অধিকার খাটিয়ে নালিশ করছিল, সেই মেয়েটাই নিজের সন্তানের সামান্য একটু কান্নায় নিমেষের মধ্যে কতটা পরিণত আর দায়িত্বশীল একটা মা হয়ে উঠল। তুমি সত্যি অদ্ভুত ম্যাজিক নওমিন। একটু আগে যেই মেয়েটাকে বাচ্চার মতো সামলালাম, সেই আবার এত সুন্দর করে একটা বাচ্চাকে আগলে রাখলো। তোমাকে যত দেখি, প্রতিদিন আমি তোমার প্রেমে নতুন করে পড়ি। নাওমি হাসলো ওর কথা শুনে। আচারের বাটিটা হাতে তুলে নিতে নিতে বলল, আপনার আদর আর লাই আমি আপনার কাছে যতই বাচ্চা হয়ে থাকি না কেন আহিল, আমাদের সন্তানদের কাছে তো আমি শুধুই তাদের মা। মায়েদের কি কখনো নিজের কথা ভাবলে চলে? নওমি আয়নার সামনে দাঁড়ানো। পেছনে আহিল বিছানায় বসে আছে আর আদনান বিছানার ওপর লাফাচ্ছে। আহিল কিছু নতুন সোয়েটার এনেছে তাদের 3 জনের জন্য একই রকম। নতুন জামা পেয়ে আদনান পরার পর থেকেই লাফাচ্ছে। এদিকে নাওমি এটা পরে মুখ কুঁচকে আয়নার দিকে চেয়ে আছে। পেছন ফিরে আহিলের দিকে তাকিয়ে বলল, আমি এটা পরবো না। কেন? এটা মানিয়েছে তো, শীতও মানাবে, সুন্দরও লাগবে। কেমন ডিব্বার মতো লাগছে দেখেন। দিব্যার মতো শুনে আহিল হেসে ফেলল। আদনান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, দিব্যা কি মা? আহিল হেসে বলল, তোমার মা। মা দিব্যা? নাওমি নাক ফুলিয়ে বলল। আহিল, ইনোসেন্ট ভাব নিয়ে আহিল বলল, তুমি তো বললে, আমি তো বলিনি। মা দিব্যা তো বিস্কুটের বক্স। হাসি চেপে রাখতে গিয়েও ছেলের কথাই হেসে ফেলল আহিল। মুহূর্তেই নাওমির রাগ হলো। এই সোয়েটারটা পরাতে না হয় ও নিজেকে সত্যিই বেশ গোলগাল লাগছিল, কিন্তু তাই বলে বর আর ছেলে মিলে এভাবেই খেপাবে? সে রাগ দেখিয়ে কোমরে হাত দিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? হাসুন হাসুন। ছেলের সামনে আমাকে এভাবে ইনসাল্ট করতে আপনার একটুও বাধলো না? আমি এখনই এটা খুলে রেখে দিচ্ছি। আমি এই ডিব্বা মার্কা ড্রেস পরে কোথাও যাব না, ব্যাস। নাওমি ওইটা টেনে খুলতেই আহিল দ্রুত হাত থেকে নেমে এসে ওর হাত চেপে ধরল। আরে রাগ করছো কেন? আদনান তো ছোট বাচ্চা, ও কি আর বুঝে বলেছে? আর সত্যি বলতে সোয়েটারটা কিন্তু একদমই খারাপ লাগছে না, গোলগাল কিউট, ভালোই লাগছে তো। থাক, আর কিউট বলে সান্ত্বনা দিতে হবে না। আপনাদের বাপ বেটার চয়েস, আপনারাই পড়ুন। আমি আমার সাধারণ সুতির চাদর গায়ে দিয়েই শীত ভালোই চলে যাবে। তাও এই সোয়েটার পরছি না আমি। নাওমি সোয়েটার ওর হাতে দিয়েই রুম থেকে চলে গেল। আহিলও জোর করলো না। মেয়েটার মেজাজ এখন খিটখিটে হয়ে থাকে, বেশ গরম আবহাওয়া, পরে একটু বুঝিয়ে বললেই হবে। আহিল আদনানকে নিয়ে রুমেই ছিল।
বাচ্চাটা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। একটু পর নাওমি আসলো। আদনানকে ঘুম দেখে ব্যালকনির দিকে যেতে গেলেই পায়ের পাতায় একটা কামড় ধরার টান লাগলো। অস্পষ্ট স্বরে উহ শব্দ করে উঠল সে। সে পা দুটো সোজা করার চেষ্টা করলো, কিন্তু পারল না। মাঝে মধ্যে পায়ের পেশিতে হুট করেই টান লাগা বা ক্র্যাম্প হওয়া যে কতটা যন্ত্রণাদায়ক তাও প্রতিটা দিনই টের পাচ্ছে। ব্যথার তীব্রতায় ওর চোখে পানি চলে এলো। ওর পাশের সোফায় ধীরে ধীরে বসলো। আহিল ততক্ষণে এগিয়ে আসলো ওর কাছে। তার অভিজ্ঞ মস্তিষ্ক বুঝে গেল কোথায় সমস্যা হচ্ছে। সে কিছু জিজ্ঞেস করে সময় নষ্ট করলো না, লম্বা লম্বা শ্বাস নাও। বলে ওর পায়ে ম্যাসাজ করতে শুরু করলো। মৃদু ম্যাসাজ করার পর আস্তে আস্তে পায়ের ভেতরে সেই অবশ করা শক্ত টানটা হালকা হয়ে এলো। ব্যথাটা কমে আসতেই নাওমি সোফার পিঠে হাতে মাথা ঠেকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আহিল চিন্তিত গলায় বলল, গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।